আচ্ছা, এটা কেমন হতো যদি কোনো তার অর্থাৎ কোনো ওয়্যারই ছাড়াই কারেন্ট প্রবাহ হতো? ঠিক যেমনভাবে নেটওয়ার্ক কাজ করে, ঠিক যেমনভাবে আপনার মোবাইলে নেট কোনো তার বা ওয়্যারই ছাড়াই আসে, ঠিক একইভাবে আপনার মোবাইলটাও যদি চার্জ হয়ে যেত। এই স্বপ্নটাই দেখেছিল আমাদের মহান সায়েন্টিস্ট স্যার নিকোলাস টেসলা। ঠিক যেমনভাবে এই বাল্বটি চলছে কোনো ওয়্যারই বা তার ছাড়াই। কিন্তু এখানে ছিল একটি প্রচুর বড় প্রবলেম। কি, আমেরিকার একজন প্রচুর বড় ব্যবসায়ী, যার হাতে আমেরিকার এই বড় বড় ইলেকট্রিক্যাল কোম্পানিগুলি ছিল। এই কোম্পানিগুলির কাজই ছিল তারের মাধ্যমে বাড়িতে বাড়িতে ইলেকট্রিক পৌঁছানো, যার কারণে ওই ব্যবসায়ী কোনো মতেই চাচ্ছিল না নিকোলাস টেসলার এই প্রজেক্টটি সফল হোক। তবে এই প্রজেক্টটি কমপ্লিট করার জন্য প্রচুর টাকার দরকার ছিল, আর এটাই ছিল টেসলার দুর্বলতা। এই সুযোগের সদ্ব্যবহার করেছিল ওই আমেরিকার ব্যবসায়ীটি, তাই টেসলার এই প্রজেক্টটি অপূর্ণই রয়ে গিয়েছিল। নমস্কার দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স পাগল। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আপনার একটি মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাদের দিকে ভিডিও বানাতে মোটিভেট করে। আজকের ভিডিওতে আমরা জানব কি এই টেসলা কয়েল, এটি কীভাবেই বা কোনো তার ছাড়াই ইলেকট্রিক সরবরাহ করে। এবার আসা যাক কি এই টেসলা কয়েল। টেসলা কয়েল হলো একটি রেজোনেটিং ট্রান্সফরমার, যেটা হাই ভোল্টেজ এবং হাই ফ্রিকোয়েন্সিতে লো অল্টারনেটিং কারেন্ট তৈরি করতে পারে। মানে তোমরা এটা ধরে নিতে পারো এই কনসেপ্ট এসি কারেন্ট তৈরি করতে সক্ষম। এবার আমরা জানবো এটার ওয়ার্কিং প্রিন্সিপাল। আমরা যদি একটা কপারের তারকে কয়েল বানিয়ে কারেন্ট প্রবাহ করি এর মধ্যে, তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, আর এটাকেই আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। আমরা যদি এই কয়েলের উপর আরেকটি কয়েল রেখে দেই, তাহলেও ওই কয়েলটির উপর কারেন্ট প্রবাহিত হবে কোনো টাচিং ছাড়াই। এটাকেই আমরা বলে থাকি কারেন্ট বাই ইন্ডাকশন। একটু সহজে বললে হয় ট্রান্সফরমার। আচ্ছা, আমরা যদি ওই 2 নম্বর কয়েলটিকে 1 নম্বর কয়েল থেকে দূরে নিয়ে যাই, তাহলে ওই 2 নম্বর কয়েলটিতে কি কারেন্ট সেম থাকবে? উত্তর হলো না। আমরা যতই ওই 1 নম্বর কয়েল থেকে 2 নম্বর কয়েলটিকে দূরে নিয়ে যাব, ততই 2 নম্বর কয়েলটিতে কারেন্ট ডিক্রিজ হতে থাকবে। কিন্তু টেসলা কয়েল তৈরি করতে গেলে কারেন্ট ডিক্রিজ করলে তো হবে না। তাহলে কি করা যায়? আমরা দেখেছি একটি কয়েলে কারেন্ট দিলে এটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। আমরা যদি এই ম্যাগনেটিক ফিল্ডের রেঞ্জ বাড়াতে পারি, তাহলে এই 2 নম্বর কয়েলকে দূরে নিয়ে গেলেও কারেন্ট ডিক্রিজ করবে না। তবে কয়েলটিকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই রাখতে হবে। আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট এবং ভোল্টেজের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে আমরা যদি কোনো একটা সার্কিটের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বাড়িয়ে দেই, তাহলে এখানে কারেন্টের পরিমাণও বাড়বে এবং ভোল্টেজের পরিমাণও বাড়বে। কিন্তু এসি কারেন্ট মাত্র 220 ভোল্টই আসে, তাই এখানে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ ফিক্সড থাকবে। তাহলে আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের রেঞ্জের পরিমাণ কিভাবে বাড়াবো? আমরা ম্যাগনেটিক ফিল্ডের রেঞ্জ বাড়াতে পারি, কিন্তু কিভাবে? এই রেজোনেটিং সার্কিটের মাধ্যমে। তবে কি এই রেজোনেন্ট সার্কিট, এটা কীভাবেই বা কাজ করে? এই রেজোনেন্ট সার্কিট হলো, আমরা যদি কোনো একটা সার্কিটের মধ্যে সেম এনার্জি দেই, এখানে ম্যাগনেটিক ফিল্ড প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এটা সহজে বুঝতে গেলে আমরা যদি একটা সার্কিটের মধ্যে কনস্ট্যান্ট পরিমাণে এনার্জি দিই, মানে এনার্জি সেম দিচ্ছি, কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড বেড়েই চলেছে, এখানে এবার এন্ট্রি হয় রেজোনেন্সের। কিন্তু কি এই রেজোনেন্স? এই রেজোনেন্স হলো কোনো এক ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশন থেকে নির্গত এনার্জিকেই আমরা রেজোনেন্স বলে থাকি। এটাকে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলের সাহায্য নেব। দেখো, এই ভিডিওতে একটা লোক এখানে র্যান্ডমলি আঘাত করছে, কিন্তু এটি বেশি নড়াচড়া করছে না। কিন্তু এবার দেখো, ব্যক্তির যদি একটা কনস্ট্যান্ট টাইম পিরিয়ড পর পর এখানে আঘাত করে, তবে দেখো এটার এনার্জি কী পরিমাণ বেড়ে গেছে। দেখো, ব্যক্তিটি এখানে দুটো ক্ষেত্রেই সেম এনার্জি দিয়েই আঘাত করছিল, কিন্তু এখানে পার্থক্য ছিল দুটোর রেজাল্ট।
দেখো, আমরা যদি সেম টাইম পর পর এই জিনিসটাতে আঘাত করি তবে এর এনার্জি ক্যাপাসিটি প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর এটাকেই আমরা বলে থাকি রেজোনেন্স। কিন্তু আমি রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কথা বলেছিলাম, কিন্তু এখানে আমি টাইম পিরিয়ডের কথা বলছি কেন? কারণ টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল, আর এভাবেই কাজ করে টেসলা কয়েল। আজ এখানেই রাখছি, নইলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, দেখতেও বোরিং লাগবে, তাই বাকিটা জানবো পরের পার্টে।